নমস্কার, আপনারা শুনছেন গল্প ঘুমন্ত শয়তান, রচনা সোমনাথ আচার্য। আষাঢ়ের এমন ঝমঝম বৃষ্টি গত কয়েক বছরও বোধহয় হয়নি। টানা 2 ঘন্টা এক নাগারে একই ছন্দে মুষলধারে আকাশ কেঁদেছে। স্বাভাবিকভাবে এইরকম বৃষ্টি ভেজা রাতে সাইকেল চালানো বড় বিরক্তিকর ব্যাপার। বাঁ হাতে চলন্ত সাইকেলটা সামলে ডান হাত দিয়ে কাঁধের ব্যাগের স্ট্র্যাপটা একবার ঠিক করে নিল অবিনাশ। সাইকেলে প্যাডেল করতে করতে ও ভাবছিল কতক্ষণে বাড়ির দরজায় গিয়ে পৌঁছাবে। অবিনাশের মোটেও ভালো লাগে না এই 12 ঘন্টার সিকিউরিটি গার্ডের কাজ, তবুও করতে হয়। চাঁদি ফাটা গরম হোক অথবা ভীষণ শীত কিংবা এই প্রবল বর্ষা, 12 ঘন্টা কারখানার দরজায় কখনো দাঁড়িয়ে কখনো বা গুমটি অফিস ঘরে বসে থেকে ডিউটি করে যেতে হয়। ঘন অন্ধকারের মধ্যে মাঝে মাঝে শুধু রাস্তার টিমটিমে আলোগুলো ঘোলাতে আভা ছড়িয়ে রেখেছে, তাতেই যা একটু দেখা যাচ্ছে। তবে এই রাস্তায় বড় গাড়ি চলে না, এটাই যা রক্ষে। আজ আবার অমাবস্যা, মঙ্গলবার, তাই অন্ধকার যেন আরো জমান। বাড়ির পথ এখনো মিনিট 15। সাইকেলটার প্যাডেলে তাই আর একটু চাপ বাড়ায় অবিনাশ। সামনের কিছুটা এগিয়ে পড়বে গলা কাটার গড়। সবাই বলে জায়গাটা নাকি ভালো না। বহু আগে ওখানে নীলকুঠি ছিল একটা, এখন অবশ্য কিছুই অবশিষ্ট নেই, কেবলমাত্র নীলকর সাহেবের বানানো সাধের আম বাগানখানা ছাড়া। ওই বাগানের মধ্যে দিয়ে অবিনাশের শর্টকাট রাস্তা। ভয় ডরের মধ্যে তেমন নেই, তবে গলাকাটা ঘরের ইতিহাস মনে করলে তাবর তাবর সাহসেরও বুকটা বুঝি একটু কেঁপে উঠতেই হয়। অবিনাশেরও একটু একটু গা ছমছম ভাব হয় বটে, তবে বহুদিনের অভ্যাসে সেটা গা সওয়া হয়ে এসেছে। শোনা যায় তার সেই দুর্গের মতো নীলকুঠি থেকে চরম স্বৈরাচার চালাতো নীলকর জনসন সাহেব। এই আমবাগানের কাছাকাছি যত্রতত্র গরিব প্রজাদের গলায় দড়ি দিয়ে ছুড়িয়ে দিত সে। কখনো আবার প্রজাদের গাছে বেঁধে আমৃত্যু চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত করে পৈশাচিক আনন্দ উপভোগ করত। কিন্তু যেদিন শোষিত মানুষ ঘুরে দাঁড়ালো, সেদিন সাহেবের পালাবার পথ জোটেনি। কুঠি থেকে টেনে হিঁচড়ে বের করে নির্মম গণপ্রহারের পর সাহেবের মাথা কেটে নিয়ে ফুটবলের মতো লাথালাথি করে শান্তি পেয়েছিল নিপীড়িত প্রজারা। সেই থেকে এই জায়গার এরকম ভয়ানক নামকরণ। ছোটবেলায় অবিনাশ এই বাগান নিয়ে অনেক কথা শুনেছে। লোকে বলে সাহেবের অতৃপ্ত আত্মা নাকি এখনো ঘুরে ওখানে, ভয়ও দেখায়। কিন্তু আজ অবধি সে কোনো সাহেবের ভূত দেখেনি, তাই ভয় বা বিশ্বাস কোনোটাই নেই মনে। বাগানের কাছে এসে সাইকেল থেকে নেমে টর্চ বের করে রোজকার মতো সাইকেল হাঁটিয়ে বাগানের মধ্যে ঢুকে পড়ল অবিনাশ। তুমুল বৃষ্টির পর কি ঝিঝিরটা বন্ধ থাকে, নাকি জলের ফোঁটার দাপটে পোকাগুলো মুখে কুলুপ দিয়েছে কি জানি। তবে হ্যাঁ, ব্যাঙের কিন্তু আনন্দ সঙ্গীতের কোনো সীমা নেই। অনবরত কাদার মধ্যে ডোবা পুকুর থেকে গলা সেধেই চলেছে ওরা। বাগানের গাছগুলোর দিকে ফিরে ফিরে তাকিয়ে দেখে অবিনাশ। এদের দেখে অবাক লাগে, সাথে বিস্ময়। বহু অত্যাচার, বহু বঞ্চনা, উত্থান পতন নীরবে দেখে এসেছে এরা, এদের পূর্বসূরীরা। নীলকরের লাগানো গাছের অধিকাংশই বিলুপ্ত হয়েছে কালের নিয়মে, কিন্তু মালিকানাহীন বাগানের ঐতিহ্য রক্ষায় জন্ম নিয়েছে নতুনরা। বর্ষায় বিষাক্ত সরীসৃপের ভয় বেশি, তাই টর্চটা একবার জল কাদায় আশেপাশে ঘুরিয়ে নিয়ে দেখে নিচ্ছে সে। আরো কিছুটা হেঁটে গিয়ে সতর্ক হয়ে দাঁড়াতে হলো। কিছু দূর থেকে আসা একটা শব্দ ও ঠিক শুনতে পেয়েছে,
জমা জলের ওপর কাদের যেন পায়ে চলার শব্দ। কতগুলো পা এগিয়ে আসছে অবিনাশের দিকে। টর্চের আলো দেখেই বোধহয় অদূরের পাগুলো তাদের খসখস শব্দ থামালো। ওই কে বেসালা? নিশাতুর এক কণ্ঠ ভেসে এলো সামনে থেকে। গলাটা অবিনাশের চেনা। সামনের লোকটা মহাজন গণেশ নস্কর। আইনি বেআইনি বিভিন্ন ব্যবসাও আছে লোকটার। অবিনাশ তাড়াতাড়ি টর্চের আলো বন্ধ করে সাইকেলটা নিয়ে একটা গাছের আড়ালে সরে গেল। হলুদ আলোর অভাবে আবারও সেই সীমাহীন নিকষ কালো আধার। গাছের আড়াল থেকে অন্ধকারের মধ্যেও অবিনাশ বুঝল এরা অন্তত 3 জন ছিল দলে। যাক বাবা, রক্ষে, নইলে এক্ষুনি মাতাল অবস্থাতেই হয়তো টুটি টিপে ধরত লোকটা। 6 মাস আগে 1000 টাকা ধার নিয়েছে গণেশের থেকে। সুদের টাকা অনেকটাই বাকি। নানা মিথ্যে বলেই মিনতি করে বেশ কয়েকবার কাটাতে পেরেছে বটে। তবে গণেশ নস্কর যেমন লোক, তাতে এরকম মেজাজে মারধর দিয়ে দেওয়াও বিচিত্র নয়। গণেশের দল চলে গেলে অবিনাশ যেন হাঁপ ছেড়ে বাঁচল। চলে যাওয়া বললে ভুল হবে। অন্ধকারের মধ্যে যেন দ্রুত পায়ে পালিয়ে গেল ওরা। এই বর্ষা কাদার মধ্যে লোকগুলো নেশা করার আর জায়গা পায়নি যেন। মনে মনে নিজের উপস্থিতি বুদ্ধির প্রশংসা করে গাছের আড়াল ছেড়ে আবার ফেরার পথ ধরল অবিনাশ। আমবাগান পার করে আর 2 মিনিট সাইকেল হাঁটালেই পাড়ার পাকা রাস্তা। পঞ্চায়েত থেকে নতুন বানিয়েছে। আচমকা সাইকেলটা চাকাটা কোনো একটা উঁচু নিচু বস্তুর ওপর দিয়ে গড়িয়ে যেতেই চমকে উঠল অবিনাশ। সঙ্গে সঙ্গে কানে এলো আবার একটা মৃদু গোঙানির শব্দ। গণেশ নস্কর চলে যাওয়ার পর তখন আর টর্চ চালানো হয়নি। পাছে লোকগুলো যদি আলো দেখে আবার ফিরে আসে সেই আশঙ্কায়। এই বাগানের কোনা কোনা অবিনাশের চেনা, তবু সামনে কি আছে অন্ধকারে বুঝে উঠতে পারিনি। অদ্ভুত গোঙানির শব্দটায় অবাকই হয়েছে। এবার আলো জ্বালাতেই হয়। তাড়াতাড়ি সাইকেলটা রেখে টর্চ বের করে শব্দ লক্ষ্য করে আলোটা ফেলতেই শিরদাঁড়ায় শিহরণের সঙ্গে সঙ্গে কয়েক বিন্দু ঘাম ফুটে উঠল অবিনাশের কপালে। কারণ গোঙানির উৎস একটা লোক একটা গাছের গোড়ায় ঠেস দিয়ে বসে আছে। পা দুটো তার সামনের দিকে ছড়ানো। এই পায়ের উপরেই সাইকেল তুলে দিয়েছে অবিনাশ। লোকটা তীব্র যন্ত্রণায় পকিয়ে উঠছে বারবার। সাইকেলের চাকার আঘাতের কারণে নয়, আসলে একটা স্ক্রুড্রাইভার আমূল বিঁধিয়ে দেওয়া রয়েছে লোকটার কপালের বাঁ দিক থেকে ডান দিকে। ব্যাপারটা আর বুঝতে বাকি নেই অবিনাশে। লোকটার পোশাক রক্তে আর জলে ভিজে গেছে। টোপে টোপে রক্ত পড়ছে বৃষ্টি ভেজা মাটির উপর, আশেপাশে জমা জলের ওপর। তবুও এখনো প্রাণ আছে শরীরে, বাঁচতে চাই ও। হাত তুলে কিছু যেন বলতে চাইল অবিনাশকে। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল অবিনাশে। ভোর 6টা বাজে। ঘামের বিন্দু জমেছে মুখে। উফ, কি ভয়ঙ্কর সব স্বপ্ন! কাজে বেরোতে হবে এবার। তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়ল অবিনাশ। 8টার মধ্যে ডিউটিতে ঢুকতে হবে। অবশ্য তখনও গভীর রাতের বিভীষিকাময় ঘটনাটা ঘুরছে ওর মাথায়। ওটা মোটেও স্বপ্ন নয়। আমবাগানের সেই অচেনা লোকটা সত্যিই তারপর অবিনাশের চোখের সামনে একটু একটু করে ঢলে পড়েছিল মৃত্যুর কোলে। রাতে বাড়ি ফিরে নিজেকে স্বাভাবিক রাখতে সময় লেগেছিল বেশ কিছুটা। তারপরেই ঘুমিয়ে পড়েছিল অবিনাশ। গলা কাটার গড়ের কাছে আসতেই ভিড় চোখে পড়ল। আমবাগানের ভিতরে প্রায় 50 লোকজন, পুলিশও আছে সেখানে। অবিনাশ সেদিকে না গিয়ে রাস্তা ধরে ঘুরেই যেতে চাইছিল, কিন্তু গত রাতে সেই চেনা গলায় ডাক এলো আবার। গণেশ নস্কর, ওই ওই এদিকে শোন। এই লোকটাকে এড়িয়ে যাওয়া অত সহজ নয়। ডেকেছে যখন
দাঁড়াতেই হবে, নইলে বিপদ। গণেশ নস্কর কাছে আসতে অবিনাশ সাইকেল থেকে নেমে মাথা নিচু করে হাত জোর করে কাকুতি মিনতি শুরু করলো। দাদা, এই মাসে টাকাটা দিয়ে দেবো, আমাকে এই মাসটা মাফ করে দিন দয়া করে, বাকি টাকাটা পুরো দিয়ে দেবো, সুদ সমেত। গণেশ অবিনাশের কথায় পাত্তা দিল না, বরং কেমন একটা সন্দেহের দৃষ্টিতে অবিনাশের পা থেকে মাথা অব্দি জরিপ করে নিয়ে পড়ল। ওদিকে চল, কথা আছে। তারপর বাগানের দিক থেকে খানিকটা দূরে সরে গিয়ে নিজের প্যান্টের পকেট থেকে একটা স্টিলের খৈনির ডিবে বের করে অবিনাশের সামনে তুলে ধরল। এটা তোরই তো? হ্যাঁ, মানে আমারই, কিন্তু এটা আপনি পেলেন কোথায় দাদা? ডিবিটার গায়ে ইংরাজি এ খোদাই করা আছে দেখে নিজের হারিয়ে যাওয়া জিনিস চিনতে পারল অবিনাশ। তার উত্তর পেয়ে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে খপ করে অবিনাশের কলার চেপে ধরল গণেশ। কাল রাতে আমবাগানে তার মানে তুই ছিলি। সালা বল, কি দেখেছিস? কি দেখেছিস বল? চাপা গলায় ফোঁস করে উঠল লোকটা। কিচ্ছু দেখিনি আমি, ছেড়ে দিন দাদা, আমি কাউকে কিচ্ছু বলবো না, দয়া করুন। কিচ্ছু দেখিস তাই না? নেখামো করছিস সালা কুত্তার বাচ্চা। দাদা বিশ্বাস করুন, আমি লোকটাকে দেখেই পালিয়ে গেছিলাম। পালিয়ে গেছে? তাহলে ওর গায়ে অতগুলো আঘাত করলো কে? পুরো শরীরে এখানে ওখানে এলোপাথারি স্ক্রু ড্রাইভার দিয়ে খোঁচানোর ক্ষত, আর স্ক্রু ড্রাইভারটাও পাওয়া যাচ্ছে না। শুনবে, গণেশ নস্কর যাতে মাতাল থাকলেও তাহলে ঠিক থাকে। পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তা আমি ভালো করে জানি। ওটাকে সরিয়েছি, চাইলে তোকেও হাফিস করে দিতে পারি। আর পুলিশকে সামলানো আমার বাঁ হাতের খেল। সত্যি করে বল, আমাকে ফাঁসানোর মতলবে সব করছিস তুই? আমি আপনার পায়ে পড়ছি দাদা, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না, সত্যি বলছি, কিচ্ছু করিনি। আর আপনাকে ফাঁসানোর মতো দুর্বুদ্ধি আমার মাথাতে কোনো দিনও আসতে পারে না, সত্যি বলছি, আমার বইয়ের দিব্যি। হাত জোর করে কথাটা বলতে বলতে চোখ ছল ছল করে উঠল অবিনাশের। করে একটা বিশ্রী হাসি হেসে উঠল গণেশ। পান খাওয়া নোংরা দাঁতগুলোর উঁকি দিয়ে মুখের ভিতরে চলে গেল। আবার বলল, ও তাকেও তো সামলে রাখতে পারিস নি, পালিয়ে গেল অন্য লোকের হাত ধরে। যাই হোক শোন, ভুল করেও আমার পিছনে লাগার চেষ্টা করবি না, নয়তো উল্টে তুই ফেসে যাবি। আর 1 মাসের মধ্যে আমার টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা কর, নয়তো। কথার মাঝে বাগানের দিক থেকে পুলিশের লোকজন বেরিয়ে এদিকেই আসতে দেখে গণেশ চুপ করে গেল। মুহূর্তের মধ্যে রূপ পাল্টে হাসি হাসি মুখ করে অবিনাশের পিঠে আলতো চাপড় মেরে বলল, যা যা, মন দিয়ে কাজ কর গিয়ে যা। পারুলের কথা বড় মনে পড়ছে আজ। অবিনাশ কত করে সেদিন জিজ্ঞেস করেছিল ছেলেটার নাম, যার জন্য ও কবিতা লিখেছিল। অবশ্য পারুলেরও রাগ হয়েছিল সেদিন, ভুলে গেলে তো চলবে না। অবিনাশ রাগের মাথায় বেল্টের বাড়িও মেরেছিল তার আগে। শেষ অবধিও ছেলেটার নাম বলে যায়নি পারুল। সে শুধু যেতে চেয়েছিল এক অজানার উদ্দেশ্যে, চেয়েছিল কোনো এক আগন্তুকের হাত ধরতে। 6 মাস আগের সেই দিনটার কথা মনে পড়লেই একটা কষ্ট মিশ্রিত রাগ উঠে আসে অবিনাশের মনে। সেদিন কারখানার মালিকের গাড়ির জন্য কারখানার মেন গেট খুলে দিতে একটু দেরি হয়েছিল অবিনাশের, আর তাতেই মালিককে রেগে আগুন। অনেক উল্টোপাল্টা কথা শুনতে হয় অবিনাশকে। চুপ করে সেসব হজম করে বাড়ি ফিরতেই পারুলকে ডায়েরি লিখতে দেখে অবিনাশ। কাগজের পাতা ভরে ভরে সেখানে ছন্দের খেলা খেলছে পারুল। কবিতা লিখছিল অজ্ঞাত এক স্বপ্নের রাজকুমারকে উদ্দেশ্য করে। কিছু একটা বলতে চেয়েছিল মেয়েটা, অবিনাশ শুনতেই চায়নি। মাধ্যমিক পাশ মেয়ের
হঠাৎ এত সাহিত্যপ্রীতি হয় কি করে? অবিনাশ আগে তো জানতে পারেনি কখনো। তার জন্য তাহলে এত রাশি রাশি কবিতা লেখা হচ্ছে। মুহূর্তের মালিকের প্রতি রাগ বর্ষিত হতে থাকে বাপ মা হারা পারুলের ওপর। অবিনাশকে আটকাতে চেয়ে না পেরে মার খেয়ে পারুলকেও রাগ ভরা চোখে গুম হয়ে বসে থাকতে হয় অনেকক্ষণ। সাইকেলটা আজ আর গলা কাটার ঘরের আমবাগানের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার সাহস হচ্ছে না অবিনাশের। পারুলের কথা ভাবতে ভাবতে সেই জায়গাটারই কাছাকাছি এসে পড়েছে, কিন্তু না, বাগানের মধ্যে দিয়ে যাওয়া আর না। সকালে গণেশ নস্করের দেওয়া হুমকির সাথে সাথে পারুলকে নিয়ে বলা বিদ্রুপটা খুব গায়ে লেগেছে। কিন্তু পারুলকে মনে পড়াটা কি অন্যায় নয়? এমন একটা মেয়ে যে কিনা স্বামীকে লুকিয়ে পরপুরুষের জন্য কবিতা লেখে, তাকে কি মনে করাটা উচিত? যাকে ও মেয়ে ছেলে চলেই গেছে, যাক, যা হয়েছে ভালোই হয়েছে। মনকে বুঝিয়ে মাথাটা আপন মনে ঝেড়ে নিয়ে সাইকেলের প্যাডেলে মনোনিবেশ করল অবিনাশ। এই রাস্তার ঘোলাটে আলোগুলো ছাড়িয়েই মোড় পেরিয়েই সেই আমবাগান। তবে আজ যেন রাস্তার আলোগুলোর ঘোলাটে ভাবটা কম মনে হচ্ছে, বেশ উজ্জ্বল। মাঝে মাঝে একটু একটু কাঁপছে আলোগুলো। অবিনাশ আলোগুলোর দিকে তাকালো ভালো করে, আবার কমে ঘোলাটে হয়ে আসছে যেন। ভোল্টেজ প্রবলেম নাকি? আবার বাড়ছে, পরক্ষণেই কমছে, তারপর আচমকা পুরো অন্ধকার, কারেন্ট অফ। বর্ষা স্নাত পথ পুরোপুরি কুটকুটে কালো অন্ধকার। বড় মুহূর্তেই মনে হচ্ছে একটা অজানা ভয় বর্ষার হিমেল বাতাসকে ক্রমে গুমোট করে ফেলছে যেন। একটা ব্যবসা উষ্ণতা গ্রাস করছে যেন অবিনাশের চারিপাশ। অবিনাশকে পালাতে হবে এখান থেকে, নয়তো। দপ করে আবার একসাথে জ্বলে উঠল পরপর আলোগুলো, যথেষ্ট উজ্জ্বল হয়ে। যতীন সামন্তের পুকুরের কাছে আধভাঙা পাঁচিলটা ঘেঁষা লাইট পোস্টার দিকে চোখ পড়ল অবিনাশী। ঠিক তার নিচে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি, চুপচাপ নিশ্চল পাথরের প্রতিমার মতো। অবিনাশের থেকে তার দূরত্ব মাত্র হাত বিশেক। তাকে দেখে চমকে ওঠার এক আশ্চর্য অভিব্যক্তি ফুটে উঠল অবিনাশের মুখে। এ যে পারুল, সে এখানে কেন? কি জন্য? মুখে কোনো কথা ফুটল না অবিনাশী, কিন্তু পারুল বলল, কেন তুমি এরকম করলে কেন? পারুলের প্রশ্নটা যেন সেই গুমোট বাতাসে ফিরে ফিরে ঘুরে কানে আসছে অবিনাশের। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। এই কথাটা অবিনাশের স্বগোক্তি নাকি পারুলের প্রশ্নের উত্তর বোঝা গেল না। তবে কথাটা বলেই সাইকেল ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো অবিনাশ গলা কাটা গড়ের দিকে। জলে ভেজা রাস্তায় ছপছপ করে শব্দ হচ্ছে অবিনাশের পায়ে। আবার আচমকা সব আলোগুলো বন্ধ হয়ে গেল। সেই নিশ্চিত্র অন্ধকার আবার অধিকার করে নিল রাস্তার আলোকিত স্থানগুলো। অন্ধকার দেখে দাঁড়িয়ে পড়েছিল অবিনাশ, হাত দিয়ে চোখ মুখ ঢেকে রাস্তার মাঝে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে যেতে লাগলো সেই একই কথা, আমি কিছু করিনি, আমি না। আবার ফিরে এলো আলো। সামনে নীলকরের আমবাগানের কাছে সেই লাইট পোস্ট থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে অবিনাশ। কিন্তু এই লাইট পোস্টের নিচে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। এ কে? অচেনা হলেও এ যে চেনা। গত রাতের সেই লোকটা যে স্ক্রুড্রাইভার বিদ্ধ হয়ে আমবাগানের গাছে ঠেস দিয়ে বসে মৃত্যুর প্রহর গুনছিল। হ্যাঁ, এ তো সেই লোক। উফ, কি কুৎসিত চেহারা লোকটার। সারা শরীরের অধিকাংশ জায়গায়
ফুটো হয়ে রক্ত চুঁই, জামা প্যান্টে লালে লাল মাখামাখি, কপালের ফুটোটা যেন আরেকটু বেশি বড়, সেখান থেকেই রক্তধারা একটু একটু ফিনকি দিয়ে ছিটকে পড়ছে বাইরে। ডান চোখটা খুবলে উঠে ঝুলে পড়েছে গালের ওপর। লোকটা গতদিনের মতো হাত তুলে বলে উঠল, দাদা, আমি বাঁচতে চেয়েছিলাম, তুমি বাঁচালে না আমায়। কথাটার মধ্যে কেমন যেন একটা হতাশা আর বিষণ্ণতার সুর। দাদা, তুমি। লোকটার কথার মধ্যেই অবিনাশ বলে উঠল, না, আমি না। আমি বললাম, তো আমি কিচ্ছু করিনি। এটাও হয়তো সদুক্তি ছিল, কিন্তু বোঝার আগেই ঠক করে সজোরে একটা আঘাত করলো অবিনাশের মাথার পিছন দিকে। সেই সঙ্গেই জল কাদার মধ্যে লুটিয়ে পড়ল সে। আর ঘুমোই না বাবু, ওঠো, এবার উঠে পড়ো দেখি, তোমায় যে এবার মরতে হবে, আর দেরি করে না বাবা। কথাগুলো বলার সাথে সাথে গণেশ নস্করের মুখ দিয়ে বেরিয়ে আসছে সিগারেটের ধোঁয়া, আর তার সাথে অ্যালকোহলের গন্ধ মিশে আছে তীব্রভাবে। অবিনাশ আস্তে আস্তে চোখ খুলে বুঝল, ওকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে ঝিলপাড়ের মাঠে। জলকাদায় জামা প্যান্ট মাখামাখি হয়ে গেছে, বড্ড অস্বস্তি লাগছে এই কারণে আরো। আর মাথার পেছনটাও প্রচন্ড টনটন করছে। মাথা ফেটে যায়নি, তবে বেশ ফুলে উঠেছে তা বোঝা যাচ্ছে। শরীরটাকে কোনো রকম কাত করে গণেশের দিকে ঘুরে অবিনাশ যন্ত্রণা কাতর মুখে বলে উঠল, দাদা, ছেড়ে দিন না, আমি বলছি তো দাদা, আমি কোনোদিন আপনাকে ফাঁসাবো না। আমি কিচ্ছু দেখিনি দাদা। পুলিশকে আমি আপনার ব্যাপারে কিচ্ছু বলবো না, কথা দিচ্ছি আমি। আপনি যা বলবেন আমি তাই শুনবো, দয়া করে মারবেন না আমায়। গণেশ নস্কর সিগারেটে শেষ টানটা দিয়ে সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে অবিনাশের মুখের ওপর এক রাশ ধোঁয়া ছেড়ে বলল, দাঁড়া তো দাঁড়া, কাজের সময় বড্ড ফ্যাচ ফ্যাচ করিস তুই। আচ্ছা, আমাকে কি তোর মাথা মোটা বলে মনে হয় যে তোকে আমি ছেড়ে দেব? গণেশ নস্কর তোর মতো কোনো পথের কাঁটাকে রাখে না, বুঝলি? ওয়ে গুন্টু, মেশিনটা দিয়ে দেখি, আর ওই বস্তার ইঁটগুলো নিয়ে আয় এদিকে। এই মালটাকে জলদি সাল্টে দিয়ে বাড়ি যায়, রাত বাড়ছে। এসব জলকাদা খাটতে বড় বিরক্তি লাগে। পরের বছর আবার পঞ্চায়েত ইলেকশনে দাঁড়িয়েছি, তার আগে এসব ক্যাচড়াগুলো সাফ করে রাখতে হবে। দাদা, দাদা শুনুন না, আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো, কাউকে কিচ্ছু বলবো না। আমি কিচ্ছু দেখিনি, এই নাক মুলছি, কান মুলছি দাদা, ছেড়ে দিন না আমায়, আমি আপনার টাকাও ফেরত দিয়ে দেব কালই। সত্যি বলছি দাদা, দয়া করে ছেড়ে দিন। সালা, বক বক করিস না তো, নে নে মুখটা খোল দেখি, নলটা ঢুকাবো। ঘন্টুর এনে দেওয়া পিস্তলটা অন্ধকারেও গণেশের হাতে বেশ বোঝা যাচ্ছে। ঝিলের ওদিক থেকে একটা ঠান্ডা ঠান্ডা ঝোড়ো হাওয়া বেশ কিছুক্ষণ ধরেই গায়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আবার বৃষ্টি হওয়ার পূর্বাভাস। দু একবার আকাশটাও চমকে চমকে উঠছে। এর মধ্যে গণেশ পিস্তলটা রেডি করে অসহায় অবিনাশের মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে ট্রিগারে আঙুল দিল।
কিন্তু সঙ্গে সঙ্গেই আবার অস্ত্রটা বের করে নিল ওর মুখ থেকে। কি যেন একটা ভাবছে মদ্যপ লোকটা। আর তার অনুচর ঘন্টু পাশে দাঁড়িয়ে আছে আজ্ঞাবাহক কৃতদাসের মতো। পিস্তলের বাঁট দিয়ে মাথা চুলকে গণেশ বলল, মরার আগে একটা কথা বলে যেত সালা। কাল আমবাগানে ওই লোকটাকে আমি যেভাবে মেরেছিলাম তাতে এমনি মরে যেত, তাহলে ওর ওই রকম অবস্থা তুই করলি কেন? আর স্ক্রুড্রাইভারটা নিয়ে তুই কি করেছিস? প্রমাণ রেখে ব্ল্যাকমেল করবি আমায়? সত্যি করে বল, নয়তো খুব ভয়ানক মরণ হবে তো। আমি কিচ্ছু করিনি। ফের মিথ্যে বলছিস? বলেই অবিনাশের গালে একটা চর কষিয়ে দিল গণেশ। কিন্তু অবিনাশী দৃঢ় কঠিন কণ্ঠ ভীষণ ক্ষোভে আবার বলে উঠল, আমি বারবার বলছি তো, আমি কিচ্ছু করিনি। যা করেছে সব ও করেছে। ওই যে ও আপনার পিছনে দাঁড়িয়ে আছে ও। গণেশ যেন ভারী অবাক হলো। পিছনে ঘাড় ঘুরিয়ে ঘন্টুকে ছাড়া আর কাউকে দেখতে না পেয়ে ও বলল, কে? ঘন্টু? ঘন্টু করেছে সব? কি রে হারামি, এ কি শুনছি? না দাদা, পুরো মিথ্যে কথা, আমাকে কেস খাওয়াচ্ছে ও। ঘন্টু বলল, তুই পাগল নাকি বেসালা? মরার ভয়ে মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি রে? আমি পাগল নই, গর্জন করে উঠল অবিনাশ। বাহ, খুব ভালো, তাহলে তো তুইও মরবি এখন। আপনারা চাইলেও ওকে দেখতে পাবেন না, ওকে শুধু আমিই দেখি, আমাকেই দেখা দেয় ও। ঠিক আপনাদের দুজনের পিছনে দাঁড়িয়ে ও হাসছে এখন, একটা কালো ছায়ার মতো। ও যখনই হাসে তখনই ও হাসে আর আমাকে দেখে। তারপর কথাটা বলতে বলতেই অবিনাশ আচমকা কঠিন মূর্তির মতো স্তব্ধ হয়ে গেল। কোনো স্পন্দন নেই ওর শরীরে। ও যেন শক্ত লম্বা 5 ফুট 10 ইঞ্চির একটা ইস্পাত খণ্ড। গণেশ খানিকটা ভেবাচাকা খেলেও সামলে নিয়ে পিস্তলটা এবার অবিনাশের কপালে ঠেকাতে যেতেই দুহাতে গণেশকে সজোরে এক ধাক্কা দিল সে। কিভাবে না জানি হাতের শক্ত দড়ির বাঁধনও ছিঁড়ে ফেলেছে। শরীরটা এখন কেমন যেন অস্বাভাবিক মতো লাগছে। হাত দুটো হয়ে উঠেছে যথেষ্ট শক্ত আর পেশিবহুল। অদ্ভুত একটা পাশবিক প্রকৃতি গর্জন করতে করতে এবার উঠে দাঁড়ালো অবিনাশ। পায়ের বাঁধনও ছিঁড়ে ফেলেছে অবলীলায়। গণেশ বেশ ভয় পেলেও আবার গুলি চালানোর উপক্রম করতেই পিস্তলটা কেড়ে নিয়ে ঝিলের জলে ছুঁড়ে ফেলে দিল অবিনাশ। তারপরেই গণেশ একটা অশ্রাব্য গালাগালি দিতেই ওর গলা টিপে ধরে অবিনাশ ওকে আছড়ে ফেললো ঝিলের পাড়ে। গণেশের চেলা ঘন্টু এসব গোলমেলে ব্যাপার দেখেই তার প্রাণের দাদাকে ফেলে পিঠ টান দিয়েছে সবে, কিন্তু কয়েক পা এগোতেই একটা আস্ত ইঁট এসে ঘন্টুর মাথায় পড়ল। ওদিকে গণেশের বুকের উপর চেপে বসে প্রবল আক্রোশে গলা টিপে ধরে রেখেছে অবিনাশ। যদিও অবিনাশকে এখন আর অবিনাশ বলা যায় না, ওর শরীরে এখনো অমানসিক শয়তানি এক শক্তি ভর করে আমূল বদলে দিয়েছে ওর স্বভাব। ক্ষণে ক্ষণে দাঁত খেঁচিয়ে গণেশের টুটিটা ধরে ঝাঁকি দিয়ে দুর্বদ্ধ ভাষায় কী সব যেন বলে যাচ্ছে। ওদিকে গণেশের তখন চোখ দুটো আর জিভ ঠেলে বেরিয়ে এসেছে প্রায়। এরপরই ওর গলা ছেড়ে পাশ থেকে আরেকটা ইঁট টেনে নিয়ে সজোরে ওর কপালের ওপর বসিয়ে দিল অবিনাশ। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে তখন। আকাশের গায়েও ঘন ঘন চমকে উঠেছে প্রজ্বলন্ত উল্কি, সেই সঙ্গে মেঘের গর্জন। শেষবারের মতো গণেশ তার মৃত্যুরূপী অবিনাশের চেহারাটা দেখল ক্ষণিক বিজলি আলোয়। ডান হাতে ধরা ইঁট আকাশের দিকে তুলে আরো একবার সোজা বসিয়ে দিল গণেশের কপালে। করটি ফেটে দলা দলা ঘিলু রক্ত বেরিয়ে মিশে গেল ঝিলপাড়ের কাদায়। ভীষণভাবে হাঁপাতে হাঁপাতে ইঁটটাকে নামিয়ে
দেখি গণেশকে ছিঁড়ে উঠে দাঁড়ালো অবিনাশ। তবে এখনো তার কাজ বাকি। আধমরা ঘন্টুর পায়ের সাথে গণেশ নস্করের মৃতদেহের পা চটপট বেঁধে ফেলল প্রথমে সে। ছেঁড়া হলেও দুটো পা একসাথে বাঁধার মতো যথেষ্ট দড়ি ছিল ওখানে। তারপর শক্ত চটের বস্তায় ঘন্টুর এনে রাখা বেশ কয়েকটা ইট ভরে ওদের পায়ের বাঁধনের সাথে জুড়ে টেনে নিয়ে নামিয়ে দিল ঝিলের জলের ভেতর। ঘন্টুর হাত পা নড়া দেখে বোঝাই যাচ্ছিল অচেতন হলেও দমবন্ধ হওয়ার আগে আপ্রাণ বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে ও। তারপর মুহূর্তের মধ্যেই ঝিলের জল গিলে নিল ওদের দেহ দুটোকে। কি চাস তুই? প্রশ্ন করল অবিনাশ। রাত তখন প্রায় 3টে। কাদামাখা গায়ে বাড়ি ফিরে গত 3 ঘন্টা ধরে গুটিসুটি মেরে একইভাবে বসে খানিক ঝিম ধরা ভাব এসেছিল একটা। তাতেই বেহুশের মতো চুপচাপ বসেছিল ও। বাইরে বৃষ্টি পড়ছে অঝরে। ঘরের ভেতরে ছোট্ট একটা বাল্বের আলো। এরই মধ্যে বেশ কয়েকবার কারেন্ট অফ হওয়ায় বন্ধ হয়েছে, আবার জ্বলে উঠেছে। ঘোর কাটলে খাটের পায়ায় ঠেস দিয়ে হাঁটুর মধ্যে মুখ গুজে রেখে অনেকক্ষণ কেঁদেছে ও। কিন্তু জানি আসন্ন সমস্যা ওকে ছাড়বে না। কেউ বিশ্বাস করবে না ওর কথা। খুন ও নিজে হাতেই করেছে, কিন্তু তাতে ওর নিয়ন্ত্রণ থাকে না। ওকে দিয়ে করানো হয়। ওই কালো কুচকুচে শয়তানটা ওকে দিয়ে খুন করায়। খুন করাতে ওর বুঝি খুব ভালো লাগে। অবিনাশ এর আগেও প্রশ্ন করেছে ওকে, কিন্তু কোনো উত্তর পায়নি। শুধু খোঁচা খোঁচা কুকুরের মতো দাঁড় বের করে নীরবে হাসতে দেখেছে। কি বিভৎস কদাকার লাগে তখন ওর মুখটা। এই এমন একটা চেহারা যার কালো গোল মুখমণ্ডলের ওপর পল্লববিহীন দুটো গোল গোল সাদা মণিহীন চোখ মরা মাছের মতো স্থির হয়ে, অথচ উজ্জ্বল কুটিল দৃষ্টি তাতে। চকচকে মাথায় চুল নেই একটাও। কান দুটো ঈষৎ লম্বা, ঠিক কুকুর বা শিয়ালের মতোই। ও যখনই দেখা দেয় তখনই ওর শরীরটাকে সামনে ঝুঁকিয়ে হাত দুটোকে সামনে ঝুলিয়ে রাখে আদি মানবের মতো। ভীষণ বিশ্রী একটা উৎকট পচা নর্দমার মতো গন্ধ নিয়ে আসে ওই অমানসিক নরকের দুধটা। হাসতে হাসতে একটা সুচালো লাল ঝালা জিভ বের করে। সেকেন্ড কয়েক দুলিয়েই ঝাঁপিয়ে পড়ে অবিনাশের উপর। তারপর আর কোনো হুঁশ থাকে না। ওকে দিয়ে কুকীর্তি ঘটিয়ে শরীর ছেড়ে পালিয়ে যায় নোংরা ছায়াটা। কালো মূর্তি এইরকম ভাবে হেসে যাচ্ছে দেখে অবিনাশ তীব্র রাগে হাতের পাশে থাকা অ্যাস্ট্রেটা তুলে নিয়ে ছুঁড়ে মারল লক্ষ্য করে, কিন্তু কিচ্ছু হলো না। ঠং করে ছায়া ভেদ করে দেয়ালে গিয়ে লাগলো সেটা। কেন কেন এরকম করলে তুমি? পাশে সে দাঁড়িয়েছে পারুল। চোখ তুলে ওকে দেখে দ্বিতীয়বার চমকে উঠে পেছন দিকে ঠেলে সরতে গিয়ে খাটের কোনায় মাথা ঠুকে গেল অবিনাশে। তুমি? ক্ষমা করো পারুল, আমি কিছু করিনি। হাত জোর করে অবিনাশ। জানি তো, কিন্তু কি করব বলো? কতদিন ধরে রান্নাঘরের মেঝের নিচে আটকে রেখেছ বলো তো? সৎকার পর্যন্ত করলেন আমার। নিজেকে বাঁচানোর জন্য আমার হাতের লেখা পর্যন্ত নকল করে চিঠি লিখে দেখালে সবাইকে। আমি তো পালাতে চাইনি। তুমি তো আমার নামটাকে কলঙ্কিত করলে। ওভাবে আমাকে গলা টিপে না মেরে ফেললেই তো পারতে গো। ওদিকে কুৎসিত ছায়াটা তখন পিছনে হাসছে। অবিনাশ 2 হাতে মাথা চেপে ধরে একটা হতাশ দীর্ঘশ্বাস ফেলে উঠল। বলো কি করতে হবে? কি চাও তুমি? মুখ
মুক্তি চাই, অনেক দিন বাধা পড়ে আছি গো, দাও না আমায় মুক্তি। দ্রুত পায়ে গিয়ে উঠে বারান্দার কোণ থেকে শাবলটা তুলে নিল অবিনাশ। মাথায় এখনো একটু একটু ঘুরছে ওর ঘোর। তার মধ্যেই রান্নাঘরে ঢুকে শাবলের গুঁতোয় কয়েকটা ইট তুলে ফেলে খচখচ শব্দ করে মাটি খুঁড়তেই পারুল হাড় গোড় পেরিয়ে এলো পারুলে। একটা ঝোড়ো ঠান্ডা বাতাসের ঝাপটায় মিশে ভেসে এলো পারুলের অলৌকিক স্বর। দরজার কাছে এসে দাঁড়িয়েছে ও। কতদিন পর একটু বাতাস পেলাম গো। আহা, বেঁচে থাকলে আজ সেদিনের মতোই তোমায় নিয়ে আরো কবিতা লিখতাম। ওই কবিতাগুলো তুমি আমাকে নিয়ে লিখেছিলে? অবিনাশের চোখে বিস্ময়। সেই একই হতাশামাখা স্বর পারুলের গলায়। আর ছাড়ো, সেদিনও বলতে চেয়েছিলাম পারিনি। আজ আমি যে দলে ভারী হচ্ছি, তাই আসতে পেরেছি। পারবে আমাদের সবাইকে মুক্তি দিতে? কথাটা বুঝতে কিছুক্ষণ সময় লাগলো অবিনাশের। রান্নাঘরের জানলা দিয়েও দেখলো সেই আমবাগানের অচেনা রক্তাক্ত লোকটা ভয়ানক ক্ষতবিক্ষত চেহারা নিয়ে তুমুল বৃষ্টির মধ্যে ফিরছে, আর দূর থেকে বলছে, দাদা মুক্তি দাও আমায়, আমায় নিয়ে গিয়ে কাটা ছেঁড়া চলছে, খুব কষ্ট হচ্ছে দাদা, মুক্তি চাই, মুক্তি। ঘরের এক কোণে লুকিয়ে রাখা স্ক্রুড্রাইভারটা গড়িয়ে এলো নিজের থেকেই। তারপর অবিনাশের আশেপাশে নিজে নিজেই গড়িয়ে গড়িয়ে যেন সেদিন আমবাগানের ওটাকে ব্যবহার করে অকারণে একটা হত্যা করার জন্য ঠাট্টা করে বেড়াচ্ছে। কেউ বুঝতে চাইছে না যে এসবের জন্য দায়ী ও নয়, বরং ওই কালো শয়তানটাই করাচ্ছে এসব। বৃষ্টির শব্দ ছাপিয়ে বন্ধ দরজার ওপর বাইরে থেকে কিল পড়ছে এবার, দুম দুম করে আঘাতের শব্দ, যেন বজ্রপাতের শব্দের চেয়েও বিভীষিকাময়। দরজা খুলে দিয়ে গণেশ নস্কর আর তার অনুচর ঘন্টু চিৎকার করছে, মুক্তি দে অবিনাশ, মুক্তি দে, জলের তলায় মাছে ঠুকরে খাচ্ছে আমাদের দুজনকে, খুব কষ্ট হচ্ছে রে। কুৎসিত শয়তানটা এবার সশব্দে হাসতে শুরু করেছে, কেমন অপার্থিব জঘন্য একটা স্বর। ক্রমে সেই শব্দের পারদ চড়েছে তার চারটে অশরীরী প্রেত। কিন্তু কারো নজর সেই শয়তানের ওপর নেই। ওদের ভুতুরে চোখগুলো শুধুমাত্র অবিনাশের ওপরে আবদ্ধ। প্রবল আতঙ্কের মধ্যেও মরিয়া হয়ে পেছনের দরজা প্রায় ভেঙে খুলে ফেললেই বদ্ধ উন্মাদের মতো রাস্তায় দৌড়তে লাগলো অবিনাশ। কিন্তু নিষ্কৃতি নেই যে, চার অতৃপ্ত বিদেহীর দল তখনও মুক্তির আকাঙ্ক্ষায় তাড়িয়ে নিয়ে যেতে লাগলো ওকে। মুহুর মুহুর বাজ পড়ার শব্দের সাথে তাল মিলিয়ে বৃষ্টি ভাসিয়ে দিচ্ছে ধরাতল। আচমকা কাছে একটা নারকেল গাছে বাজ পড়ায় চমকে গিয়ে পিছল জলকাদায় আছড়ে পড়ল অবিনাশ। না, কেউ বিশ্বাস করেনি ওর কথা। মনোবিদের ভাষায় অবিনাশের নামকরণ হয়েছে সাইকো কিলার। মাথার রোগের চিকিৎসা চলছে, আর ওর ঠিকানা হয়েছে মেন্টাল অ্যাসাইলাম, 4 নম্বর ঘর। সবাই ওকে পাগলা অবিনাশ বলে, কিন্তু ও জোর গলায় বলে চলে, আমি পাগল নই, আমি কিছু করিনি। কথাটা বললেই আজকাল যেন শয়তানটা এসে সামনে বসে থাকে, সেই রকম বিচ্ছিরি হাসি। কিন্তু অদ্ভুতভাবে সেটা আর অবিনাশের শরীরে প্রবেশ করে না। হয়তো ওর প্রয়োজন ফুরিয়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছে নিজের শয়তানি প্রতিভা। এখন নতুন কোনো এক অবিনাশ চাই, যার মনের ভিতরে হয়তো বহুদিন যাবৎ ঘুমিয়ে থাকার পর জেগে উঠতে হবে ওই ঘৃণ্য শয়তানটাকে। নমস্কার। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে অবশ্যই একটি লাইক করে আপনাদের মতামতটি কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ।